নমস্কার। বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। চলছে আমাদের রবি পক্ষ, রবি মাস, 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের চিরসখা, আমাদের অভিভাবক, আমাদের চিরকালের বন্ধু, আমাদের পথ নির্দেশক। তিনি এমন একজন মানুষ যার হাত ধরে অনেক দুঃখের সময় নিশ্চিন্তে পার হয়ে যাওয়া। এই সপ্তাহটা শুধু রবি ঠাকুরের গল্পই পাঠ করব। আজ পড়ব রবি ঠাকুরের লেখা একটা বিখ্যাত ছোট গল্প, এবং অবশ্যই আমার খুব প্রিয় একটি ছোট গল্প, মণিহারা। শুরু করি, চলুন। সেই জীর্ণপ্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গিয়াছে। বোটের ছাদের উপরে মাঝি নমাজ পড়িতেছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর ভাসাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায়, সোনার রং হইতে ইস্পাতের রঙে এক আভা হইতে আর এক আভায় বিলাইয়া আসিতেছিল। জানালা ভাঙা বারান্দা ঝুলিয়া পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অশ্বত্থমূল বিদারিত ঘাটের ওপর ঝিল্লি মুখর সন্ধ্যাবেলায় একলা বসিয়া আমার সূক্ষ্ম চক্ষুর কোণ ভিজবে ভিজবে করিতেছে। এমন সময় মাথা হইতে পা পর্যন্ত হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিলাম, মহাশয়ের কোথা হইতে আগমন। দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহু কাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, ইহারও সেই রূপ। ধুতির ওপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। কর্মক্ষেত্র হইতে যেন অল্পক্ষণ হলো ফিরিতেছেন, এবং যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সেই সময় হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন। আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন। আমি কহিলাম, আমি রাঁচি হইতে আসিতেছি। কি করা হয়? ব্যবসা করিয়া থাকি। কি ব্যবসা? হরিতকি রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। কি নাম? ঈশ্বর থামিয়া একটা নাম বলিলাম, কিন্তু সে আমার নিজের নাম নহে। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হইল না। পুনরায় প্রশ্ন হইল, এখানে কি করিতে আগমন? আমি কহিলাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছু আশ্চর্য হইল। কহিল, মহাশয়, আজ প্রায় 6 বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রেন করিয়া কুইনাইন খাইতেছি, কিন্তু কিছু তো ফল পায় নাই। আমি কহিলাম, এ কথা মানিতেই হইবে, রাঁচি হইতে এখানকার বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে। তিনি কহিলেন, আগে হ্যাঁ, যথেষ্ট। এখানে কোথায় বাসা করিবেন? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়ি দেখাইয়া কহিলাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হইল। আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পাইয়াছি। কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না। কেবল আজ 15 বছর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তাহার ক্ষুধা ও রোগশীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চক্ষু আপন কোটরের ভিতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতেছিল। তাহাকে দেখিয়া ইংরেজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল। মাঝি নামাজ পড়িয়া সমাধা করিয়া রন্ধন কার্যে মন দিয়াছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলাইয়া আসিয়া ঘাটের ওপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড প্রেত মূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল। স্কুল মাস্টার কহিলেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন। তিনি তাহার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন, কিন্তু তাহাকে একালে ধরিয়াছিল। তিনি লেখাপড়া শিখিয়াছিলেন। তিনি জুতা সমেত সাহেবের আপিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলিতেন।
তাহাতে আবার দাঁড়িয়া রাখিয়াছিলেন। সুতরাং সাহেব সওদাগরের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাহাকে দেখিবা মাত্রই নব্যবঙ্গ বলিয়া ঠাহর হইত। আবার ঘরের মধ্যেও একটি উপসর্গ জুটিয়াছিল, তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া তাহাতে সুন্দরী স্ত্রী, সুতরাং সেকালের চালচলন আর রহিল না। এমনকি ব্যায়াম হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট ডাকা হইত। অসন বসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য। সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল, আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটা চর্চা না করিলে সে সুখী হয় না। শিঙে শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষিবার সুখ হয় না। নরনারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিয়াছে। যে স্বামী আপনি বশ হইয়া বসিয়া থাকে, তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার মাতামহীদের নিকট হইতে শত লক্ষ বৎসরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ ও নাগপাশ বন্ধনগুলো পাইয়াছিল, তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায়। স্বামী যদি ভালো মানুষ হইয়া সেই অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। নব্য সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে। অভাগা ফণিভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইতে আসিয়াছিল। ব্যবসায় সে সুবিধা করিতে পারিল না, দাম্পত্যেও তার তেমন সুযোগ ঘটে নাই। ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত। এই রূপে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল। সে কেবল গ্রহণ করিত, কিছু দিত না। তার নিরীহ নির্বোধ স্বামীটি মনে করিত দানই বুঝি প্রতিদান পাইবার উপায়। এ একেবারে উল্টা বুঝিয়াছিল আর কি। ইহার ফল হইল এই, স্বামীকে সে আপন ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত। যন্ত্রটি এমন সুচারু, কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল যোগাইবারও দরকার হয় নাই। ফণিভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কর্মানুরোধে এখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে হইত। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসিমাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণিভূষণ পিসিমাসি ও অন্য 5 জনের উপকারার্থেই বিশেষ করিয়া সুন্দরী স্ত্রী ঘরে আনে নাই। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে আনিয়া এই কুটিতে একলা নিজের কাছেই রাখিল। কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে, স্ত্রীকে 5 জনের কাছ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সবসময় বেশি করিয়া পাওয়া যায়, তাহা নহে। স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করিয়া তাহাকে 2টো ব্রাহ্মণ খাওয়ানো বা বৈষ্ণবীকে 2টো পয়সা ভিক্ষা দেয়া তার দ্বারা ঘটে নাই। তার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে। আশ্চর্যের বিষয় এই যে, সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশ মাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। লোকে বলে তার 24 বৎসর বয়সের সময়ও তাহাকে 14 বৎসরের মতো কাঁচা দেখিতেছিল। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, তাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না। তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন, তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন। অর্থাৎ তাহাকে এমন কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্দুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে।
যাহা বসন্ত প্রভাতে নব সূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফ পিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখে নাই। যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে অন্য কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না। সে কাহারও জন্য চিন্তা করিত না, কাহাকেও ভালোবাসিত না, কেবল কাজ করিত এবং জমা করিত। এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত। অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট। যথেষ্ট কেন, ইহা দুর্লভ। অঙ্গের মধ্যে কোটিদেশ বলিয়া একটা ব্যাপার আছে, তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না। গৃহের আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা 24 ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। নিরতিশয় পতিব্রতটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নহে। আমার তো এই মত। মহাশয়, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম, ঠিক কতটুকু কম পড়িল, অতি সূক্ষ্ম নিত্যি ধরিয়া তাহা অহরহ তৈল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী আপনার কাজ করুক, আমি আপনার কাজ করি, ঘরের মোটা হিসেবটা তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা, ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই, দিবার প্রয়োজন হয় নাই। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা বটে ওজন করিতে বসে। কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে তারা পারে, কারণ পুরুষের ভালোবাসাই তাহাদের বল, তাহাদের জীবন ব্যবসায়ের মূলধন। ইহারই হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময় ঠিক মতো পাল ঘুরাইতে পারিলে তবেই তাহাদের তরণী তরিয়া যায়। এই জন্য বিধাতা ভালোবাসাবার দণ্ডটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলাইয়া দিয়াছেন, পুরুষদের দেন নাই। কিন্তু বিধাতা যাহা দেন নাই, সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন। কবিরা বিধাতার উপর টেক্কা দিয়া এই দুর্লভ যন্ত্রটি, এই দিক নির্দেশক যন্ত্রশলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন। বিধাতার দোষ দিই না, তিনি মেয়ে পুরুষকে যথেষ্টই ভিন্ন করিয়া সৃষ্টি করিয়াছেন, কিন্তু সভ্যতায় সে ভেদার থাকে না। এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে। সুতরাং ঘরের মধ্যে হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল। এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছি না মেয়েকে বিবাহ করিতেছি, তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বর কন্যা উভয়ই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে। আপনি বিরক্ত হইতেছেন। একলা পড়িয়া থাকি, স্ত্রীর নিকট হইতে নির্বাসিত, দূর হইতে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয়। কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম, চিন্তা করিয়া দেখিবেন। মোট কথাটা এই যে যদিচ রন্ধনে নুন কম হইত না এবং পানে চুন বেশি হইত না, তথাপি ফণিভূষণের হৃদয় কি যেন একটা কি দুঃসাধ্য উৎপাত হৃদয় অনুভব করিত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তার সহধর্মিণীর শূন্য গহ্বর হৃদয় লক্ষ্য করিয়া কেবলই হীরা মুক্তার গহনা ঢালিত, কিন্তু সেগুলো পড়িত গিয়া লোহার সিন্ধুকে, হৃদয় শূন্য থাকিত। খুড়া দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করিয়া বুঝিত না, এত কাতর হইয়া চাহিত না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত। ব্যবসায়ী হইতে গেলে নব্যবাবু হইলে চলে না, এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহ মাত্র করিবেন না। ঠিক এই সময় শৃগালগুলি নিকটবর্তী ঝোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিল। মাস্টার মহাশয়ের গল্প স্রোতে মিনিট কয়েকে বাধা পড়িল। ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শৃগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনিয়াই হোক বা নব্য সভ্যতা দুর্বল ফণিভূষণের আচরণেই হোক, রহিয়া রহিয়া অট্টহাস্য করিয়া উঠিতে লাগিল।
তাহাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থলে দিগ্নতর নিস্তব্ধ হইলে পর মাস্টার সন্ধ্যার অন্ধকারে তাহার বৃহৎ উজ্জ্বল চক্ষু পাকাইয়া গল্প বলিতে লাগিলেন। ফণিভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায়ে হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হইল। ব্যাপারটা কি তাহা আমাদের মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা শক্ত। মোদ্দা কথা, সহসা কি কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও হইতে লাখ দেড়েক টাকা বাহির করিতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখা যায়, তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তার ব্যবসা পাল ঘরে ছুটিয়া চলিতে পারে। টাকাটার সুযোগ হইতেছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে, এইরূপ জনরব উঠিলে তাহার ব্যবসায় দ্বিগুণ অনিষ্ট হইবে। আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না। গহনা বন্ধক রাখিলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হইয়া যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে, ফণিভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে। যে ভালোবাসার সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখে ফুটিয়া বাহির হইতে পারে না। যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতি দূর ব্যবধান রাখিয়া দেয়। তথাপি তেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলিতে হয়। কিন্তু সুর বাঁধিয়া যায়, বাক্য স্খলন হয়। এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জরিমা ও বেদনার বেপথুয়া আসা উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না, ওগো আমার দরকার হইয়াছে, তোমার গহনাগুলো দাও। কথাটা বলিল অত্যন্ত দুর্বলভাবে। মণিমালিকা যখন কঠিন মুখ করিয়া হ্যাঁ না কিছুই উত্তর করিল না, তখন সে একটা নিষ্ঠুর আঘাত পাইল, কিন্তু আঘাত করিল না, কারণ পুরুষোচিত বর্বরতা লেশ মাত্র তাহার ছিল না। যেখানে জোর করিয়া কাড়িয়া লওয়া উচিত ছিল, সেখানে সে আপনার আন্তরিক ক্ষোভ পর্যন্ত চাপিয়া গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হইয়া গেলেও সেখানে বলকে প্রবেশ করিতে দিবে না, এই তার মনের ভাব। এ সম্বন্ধে তাহাকে যদি ভৎসনা করা যাইত, তবে সম্ভবত সে এইরূপ সূক্ষ্ম তর্ক করিত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে, তবে তাই বলিয়া বাজার লুটিয়া লইবার অধিকার আমার নাই। স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করিয়া আমাকে গহনা না দেয়, তবে তাহা আমি কাড়িয়া লইতে পারি না। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। বাহুবল কেবল রণক্ষেত্রে। পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তর্কসূত্র কাটিবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এরূপ উদার, এরূপ প্রবল, এরূপ বৃহদাকার করিয়া নির্মাণ করিয়াছিলেন? তাহার কি বসিয়া বসিয়া অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিকে নিরতিশয় তনিমার সহিত অনুভব করিবার অবকাশ আছে, না ইহা তাহাকে শোভা পায়? যাহা হোক, আপন উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গহনা স্পর্শ না করিয়া ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলিকাতায় চলিয়া গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা তাহার বাহিরে গিয়া পড়ে। ইহারা এক রকমের, ইহারা মেয়ে মানুষের মতোই রহস্যময় হইয়া উঠিতেছে। সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে, অর্থাৎ কেহ বা বর্বর, কেহ বা নির্বোধ, কেহ বা অন্ধ, তাহার মধ্যে কোনোটাতেই ইহাদিগকে ঠিক মতো স্থাপন করা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল। গ্রাম সম্বন্ধে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠরিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারাও উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করিয়া আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশ কিছু বেশি সংগ্রহ করিত। মণিমালিকা তাহাকে ডাকিয়া সকল কথা বলিল, জিজ্ঞাসা করিল এখন পরামর্শ কি।
সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়িল, অর্থাৎ গতিক ভালো নহে। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে কহিল, বাবু কখনোই টাকা সংগ্রহ করিতে পারিবেন না, শেষকালে তোমারে গহনাতে টান পড়িবেই। মণিমালিকা মানুষকে যেরূপ জানিত তাহাতে বুঝিল এইরূপ হওয়াই সম্ভব এবং ইহাই সঙ্গত। তাহার দুশ্চিন্তা সুতীব্র হইয়া উঠিল। সংসারে তার সন্তান নাই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যাহা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে, যাহা রূপক মাত্র নহে, যাহা প্রকৃতই সোনা, যাহা মানিক, যাহা বক্ষের, যাহা কণ্ঠের, যাহা মাথার, সেই অনেক দিনের অনেক স্বাদের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হইবে, ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল। সে কহিল, কি করা যায়? মধুসূদন কহিল, গহনাগুলো লইয়া এইবেলা বাপের বাড়ি চলো। গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তাহার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠাহরাইল। মণিমালিকা এই প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হইল। আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা আসিল। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষীন নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা হইতে মাথা পর্যন্ত আবৃত করিয়া মণিমালিকা নৌকায় উঠিল। মধুসূদন নৌকার মধ্য হইতে জাগিয়া উঠিয়া কহিল, গহনার বাক্সটা আমার কাছে দাও। মণি কহিল, সে পরে হইবে, এখন নৌকা খুলিয়া দাও। নৌকা খুলিয়া দিল। খরস্রোতে হু হু করিয়া ভাসিয়া গেল। মণিমালিকা সমস্ত রাত ধরিয়া একটি একটি করিয়া তাহার সমস্ত গহনা সর্বাঙ্গ ভরিয়া পড়িয়াছে। মাথা হইতে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্সে করিয়া গহনা লইলে সে বাক্স হাতছাড়া হইয়া যাইতে পারে, এই আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়িয়া গেলে তাহাকে না বধ করিয়া সে গহনা কেউ লহিতে পারিবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখিয়া মধুসূদন কিছু বুঝিতে পারিল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহপ্রাণের সঙ্গে সঙ্গে দেহপ্রাণের অধিক গহনাগুলো আচ্ছন্ন ছিল, তাহা সে অনুমান করিতে পারে নাই। মণিমালিকা ফণিভূষণকে বুঝিত না বটে, কিন্তু মধুসূদনকে চিনিতে তাহার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল। সে কর্তৃকে পিত্রালয়ে পৌঁছাইয়া দিতে রওনা হইল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হইয়া হ্রস্ব ইকারকে দীর্ঘ ইকার, দন্তস্বকে তালিবস্য করিয়া মনিবকে একটি পত্র লিখিল। ভালো বাংলা লিখিল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নহে, এ কথা ঠিক মতোই প্রকাশ করিল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝিল। তার মনে এই আঘাতটা প্রবল হইল যে, আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্তি হইয়াছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনিল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাহাতে ক্ষুব্ধ হইল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাঙ্গী নিহিত করিয়া রাখিয়াছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে, তবে ধিক তাহাকে। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল, এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হোক, আমার কর্তব্য আমি করিয়া যাইব। দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদোত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল। সে জানিত বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে। সেদিনকার দিন পার্থিভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে, ইহাই কল্পনা করিতে করিতে মণিভূষণ অন্তঃপুরে শয়নগারের কাছে আসিয়া উপস্থিত হইল। দেখিল দ্বার রুদ্ধ। তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য। কোণের লোহার সিন্দুক খোলা, তাহাতে গয়নাপত্রের চিহ্ন মাত্র নাই। স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল। মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্ত ব্যর্থ। আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার ওপরে প্রাণপাত করিতে বসিয়াছি, কিন্তু তাহার ভিতরে পাখি নাই, রাখিলেও সে থাকে না।
ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো চেষ্টা করিতে লাগিল না। মনে করিল যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল, চুপ করিয়া থাকিলে কি হইবে, কর্তৃবধূর খবর লওয়া চাইত। এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল। সেখান হইতে খবর আসিল মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছে নাই। তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল। নদী তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল। মধু তলাশ করিতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকার মাঝিকে কোন পথে তাহারা কোথায় চলিয়া গেল তাহার কোনো সন্ধান মিলিল না। সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন মণিভূষণ সন্ধ্যাকালে তার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল। সেদিন জন্মাষ্টমী। সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে। গ্রামের প্রান্তরে একটা মেলা বসে, সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টানানো, আলনার উপর একটি গামছা ও তোয়ালে, একটি চুড়ি পেরে একটু দূরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রহিয়াছে। ঘরের কোণে টিপাইয়ের ওপর পিতলের ডিবায় মণিমালিকার সহস্ত রচিত গুটিকতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে। গভীর রাত্রে কখন একসময় বৃষ্টির ধারা ও যাত্রার গান থামিয়া গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসিয়া ছিল তেমন বসিয়া আছে। বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার, যেন এইখানে দাঁড়াইয়া কাঁদিয়া ডাকিলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিলেও দিতে পারে। এই মসি কৃষ্ণ মৃত্যুর পথে এই অতি কঠিন নিকষ পাষাণের ওপর এই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর হইতে উঠিয়া আসিতেছে। তখন নদীর জল ও রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছিল। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ফুঁড়িয়া দেখিয়া চেষ্টা করিতে লাগিল। হৃদয় ব্যথিত হইয়া উঠিল। কিছুই দেখা গেল না। দেখিবার চেষ্টা যতই বাড়িতে উঠিল অন্ধকার ততই ঘনীভূত। শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপানতল ছাড়িয়া বাড়ির দিকে অগ্রসর হইতে লাগিল। বাড়ির সম্মুখে আসিয়া থামিল। দেউড়ি বন্ধ করিয়া দারোয়ান যাত্রা শুনিতে গিয়াছিল। তখন সেই রুদ্ধ দ্বারের উপর ঠক ঠক ঝমঝম করিয়া ঘা পড়িতে লাগিল। ফণিভূষণ আর থাকিতে পারিল না। নির্বাণ দ্বীপ কক্ষগুলো পার করিয়া অন্ধকার সিঁড়ি দিয়া নামিয়া রুদ্ধ দ্বারের নিকট আসিয়া উপস্থিত হইল। দ্বার বাহির হইতে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণ পড়ে দুই হাতে সেই দ্বার নাড়া দিতে সেই সংঘাতে তার শব্দে চমকিয়া জাগিয়া উঠিল। দেখিতে পাইল সে নিদ্রিত অবস্থায় ওপর হইতে নিচে নামিয়া আসিয়াছিল। তাহার সর্বশরীর ঘর্মাক্ত, হাত পা বরফের মতো ঠান্ডা। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু অধিক নিকটবর্তী এবং সত্যব্যত যে ফণিভূষণের মনে হইল যেন অতি অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হইতে বঞ্চিত হইল। তাহার পরদিনও যাত্রা ছিল এবং দারোয়ানের ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান কহিল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকার লোক আসিয়াছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানিল না। দারোয়ান কহিল, তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব। ফণিভূষণ কহিল, না, সে হইবে না, তোমাকে যাত্রা শুনিতে যাইতেই হবে। দারোয়ান আশ্চর্য হইয়া গেল। পরদিন সন্ধেবেলা দীপ নিভাইয়া দিয়া ফণিভূষণ তার শয়নকক্ষে সেই বাতায়নে আসিয়া বসিল। অনেক সময় অনেক রাত্রে পূর্বদিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক ঝমঝম শব্দ উঠিল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফিরাইল না। তার ভয় হইল পাছে অধীর ইচ্ছায় সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সে কঠোর মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রইল। সিঞ্চিত শব্দ আজ ঘাট হইতে অগ্রসর হইয়া মুক্ত দ্বারের মতো প্রবেশ করিল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ ওপরে উঠিতেছে।
অবশেষে শয়নদ্বারের কাছে আসিয়া খটখট ঝমঝম থামিয়া গেল। কেবল চৌকাঠটি পার হলে হয়। ফণিভূষণ আর থাকিতে পারিল না, তার রুদ্ধ আবেগে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, মণি! অমনি সচকিত হইয়া দেখিল ঘরের শাসিগুলো পর্যন্ত তার চিৎকারে ধ্বনিত স্পন্দিত হইতেছে। বাহিরে সেই ভেকের কলরব। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল। পরদিন মেলা ভাঙিয়া গেছে, দোকানীও যাত্রার দল চলিয়া গেল। ফণিভূষণ হুকুম দিল, সেদিন সন্ধ্যার পর তাহার বাড়িতে সে নিজ ছাড়া আর কেহ থাকিবে না। চাকরেরা স্থির করিল বাবু তান্ত্রিক মতে কি একটা সাধনে নিযুক্ত আছে। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করিয়া রহিল। দেখিতে দেখিতে সেদিন তারাগুলো সমস্ত লুপ্ত হইয়া গেল। আকাশ হইতে একখানা অন্ধকার নামিয়া এবং পৃথিবী হইতে একখানা অন্ধকার উঠিয়া চোখের উপরকার আর নিচেরকার পল্লবের মতো একত্র আসিয়া মিলিত হইল। সে নিশ্চয়ই জানিত আজ তার অভীষ্ট সিদ্ধ হবে। পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সোপান ওপরে উঠিল। শব্দ দাড়িশূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করিল এবং জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়া ঘুরিয়া ঘুরিয়া উঠিতে লাগিল। শয়নকক্ষে দাঁড়িয়ে আসিয়া ক্ষণকালের জন্য থামিল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল, সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল। আস্তে আস্তে ফণিভূষণ চোখ মেলিল, দেখিল ঘরের নবোদিত দশমীর চন্দ্রলোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তার চৌকির ঠিক সম্মুখে একটি কঙ্কাল দাঁড়াইয়া। সেই কঙ্কালের 8 আঙুলে 8টি, করতলে রতনচক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কুণ্ঠি, মাথায় সিথি। তাহার আপাতমস্তক অস্থিতে অস্থিতে একটি একটি আভরণ সোনায় হীরায় ঝকঝক করিতেছে। অলঙ্কারগুলি ঢিলা ঢলঢল করিতেছে, কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তার অস্থিময় মুখে তার 2 চক্ষু ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘনদীর্ঘ পক্ষ, সেই সজল উজ্জ্বলতা। আজ 18 বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতে সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো চোখ শুভদৃষ্টিতে প্রথম দেখিয়াছিল, তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্নিমেষ চাহিয়া রহিল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া তাহাকে নীরবে অঙ্গুলি সংকেতে ডাকিল। তার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করিয়া উঠিল। ফণিভূষণ মুড়ের মতো উঠিয়া দাঁড়াইল। কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়িতে হাড়িতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। ফণিভূষণ পাশবদ্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খটখট ঠক ঠক ঝমঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল। অবশেষে দেউড়ি পার হইয়া ইটের খোয়া দেওয়া বারান্দায় রাস্তায় বাহির হইল। উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। ঘাটের যে ধাপ বহিয়া শব্দ উপরে উঠিয়াছিল, সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করিয়া এক পা নামিতে লাগিল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের ওপর জ্যোৎস্নার একটি দীর্ঘ রেখা ঝিকঝিক করিতেছে। কঙ্কাল নদীতে নামিল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জল স্পর্শ করিবা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটিয়া গেল। সম্মুখে তার আর পথপ্রদর্শক নাই, কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে। আপাত মস্তক বারংবার শিহরিত শিহরিত খলিত স্পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল। যদিও সাঁতার জানিত, কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না। স্বপ্নের মধ্য হইতে কেবল মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল। গল্প শেষ করিয়া স্কুল মাস্টার খানিকক্ষণ থামিলেন। হঠাৎ থামিবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলই নীরব স্তব্ধ হয়ে আছে। আমি একটি কথাও বলিলাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখিতে পাইলেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করিলেন না? আমি জিজ্ঞাসা করিলাম,
আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি কহিলেন, না, কেন করি না তাহার কয়েকটি যুক্তি দিতেছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নহে, তাহার হাতে বিস্তর কাজ আছে। আমি কহিলাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুলমাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি কহিলাম, নৃত্যকালী। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প মণিহারা। জানি এ গল্প বহুবার পড়া আমাদের, এমনকি আমরা চলচ্চিত্রের মাধ্যমেও গল্প দেখেছি, কিন্তু এই গল্পগুলো যেন কখনো পুরানো হয় না। এই গল্পের রেশ শেষ হয়ে যাওয়ার বহুক্ষণ পর্যন্ত থেকে যায়। এই জাদুকরের নামই তো রবীন্দ্রনাথ। তাকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার গল্প পাঠের আসর কেমন লাগছে আপনাদের জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ।